গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস আপকামিং সমস্ত পরীক্ষার জন্য, কিন্তু এটা তোমাদের একটি হেল্পফুল ক্লাস হতে চলেছে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের এখানে মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার হচ্ছে 5। এর আগে 4টি ক্লাস হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখবে। তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া হয় লিংক নোটিফিকেশন, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং এখানে পেড কোর্স অপশনে তুমি যদি যাও আমাদের নতুন যে ব্যাচগুলো আছে দেখতে পাবে। WPKPর ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে, একদম একটা নতুন ব্যাচ, লাইভ ব্যাচ 1 জুন থেকে ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে, এবং পঞ্চায়েতের উপর একটি ব্যাচ, সেটাও কিন্তু 1 জুন থেকে শুরু হচ্ছে। প্রত্যেকে দেখে রাখো আমাদের। এছাড়া আরো অনেক ব্যাচ রয়েছে, মিসলেনিয়াসের জন্য স্পেশাল ব্যাচ, রেলের ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, সব রকম ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যাচে জয়েন করতে পারো। তো আমরা শুরু করছি আজকের এমসিকিউ প্র্যাকটিস। তো বিভিন্ন পরীক্ষার বিভিন্ন রকম প্রশ্ন এখানে থাকবে, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, সায়েন্স হোক, সব রকম সাবজেক্টের একটা মিক্সড প্র্যাকটিস আমরা কিন্তু করাতে চলেছি। কোশ্চেন নাম্বার 1, ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতা অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? প্রত্যেক নাগরিক তার কিন্তু বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা আছে। কোনো দমিয়ে কাউকে কথা বলতে দেবে না, এরকম কিন্তু করা যায় না। একটা গণতান্ত্রিক দেশ আমাদের, এবং গণতন্ত্রের এটাই কিন্তু বৈশিষ্ট্য, যেখানে বাক স্বাধীনতাটা সকলের আছে। তো ভারতীয় সংবিধানের এটি কোন ধারায় আছে? আর্টিকেল 16, 18, 17 নাকি 19? সঠিক উত্তর হবে আর্টিকেল 19, 19 নম্বর ধারাতে আছে। 6 ধরনের স্বাধীনতা: বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ঠিক আছে। যে কোনো জায়গায় ভারতবর্ষে তুমি ভারতীয় হলে ভারতের যে কোনো প্রান্তে তুমি ভ্রমণ করতে পারবে। একটা সভা সমিতি গঠনের, তোমার দল গঠনের স্বাধীনতা, সেটাও কিন্তু আছে। স্বাধীনভাবে জীবিকা গ্রহণের স্বাধীনতা, জীবিকা নির্বাচনের স্বাধীনতা, এটাও কিন্তু দেওয়া হয়েছে 17 নম্বর ধারায়। এটাও একটা ইম্পর্টেন্ট ধারা, যেখানে সর্বপ্রকার অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। 18 নম্বর ধারাতে তোমরা দেখবে যে পদবী গ্রহণ নিষিদ্ধকরণ। তো এইগুলো যে ধারাগুলো আছে, আমরা 14 থেকে 18 সাম্যের অধিকার আর রাইট টু ইকুয়ালিটি আছে ভারতের সংবিধানে। তারপর 19 থেকে 22 রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার আছে, এবং তার মধ্যে বাক স্বাধীনতা বা আরো অন্যান্য অনেক বিষয় কিন্তু আছে। ভারতের মৌলিক কর্তব্য এক জিনিস, মৌলিক অধিকার আর এক জিনিস। মৌলিক অধিকার সেটা কিন্তু প্রত্যেক নাগরিকের প্রাপ্য। ভারতের সংবিধান এটা ভারতীয় নাগরিক দিচ্ছে। কোশ্চেন নাম্বার 2 তে আসছি, কোন মৌলিক অধিকারটি ডক্টর BR আম্বেদকর সংবিধানের আত্মা, হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কোন অধিকারকে? সম্পদের অধিকার, ধর্মের অধিকার, সাংবিধানিক প্রতিবেদন অধিকার, নাকি সবকটি? ডক্টর BR আম্বেদকর, যাকে আমরা বলি যে ভারতীয় সংবিধানের জনক, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তো ভারতের সংবিধানের জনক হিসেবে তাকে আমরা জানি। তো ডক্টর BR আম্বেদকর মূলত আর্টিকেল 32, যেখানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয়েছে যে কোনো রকম ব্যক্তি যদি মৌলিক অধিকার নষ্ট হয়, খর্ব হয়, সে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করতে পারে আর্টিকেল 32 এর উপর বেস করে। তো আর্টিকেল 32, যেটাকে ডক্টর BR আম্বেদকর সংবিধান হার্ট অ্যান্ড সোল বলে বর্ণনা করেছেন, তো এটা সাংবিধানিক প্রতিবিধান অধিকার আমরা বলতে পারি, যেটা 32 নম্বর আর্টিকেল, সেটাকেই কিন্তু ডক্টর BR আম্বেদকর মেনশন করেছেন। কোশ্চেন নাম্বার 3, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনার গমন অঙ্গ কি? পাখনা, সিলিয়া, সিউডোপোডিয়া নাকি ফ্লাজেলা? ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি? তো বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম গমনাঙ্গ আছে। হাইড্রা যেমন কোর্সিকা, মাছের পাখনা, ঠিক আছে, প্যারামেসিয়াম সিলিয়া, অ্যামিবার সিউডোপোডিয়া, ফ্লাজেলা বা ফ্লাজেলার, যেটা আমরা বলতে পারি ইউগ্লিনার গমন অঙ্গের নাম। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 4, নিচের কোন ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না?
অর্থাৎ কমে যায়, তরল থেকে কঠিন, এটা হলে পদার্থের আয়তন বেড়ে যায় না, মানে কি, মানে হচ্ছে কমে যায়। তরল থেকে কঠিন, আমরা জানি জল যদি তরল থেকে কঠিন হয় অর্থাৎ বরফ হয় তখন কিন্তু আয়তন বেড়ে যায়। তরল থেকে কঠিন, জল কঠিন হলে বরফ হলে আয়তন বাড়ে। সেখানে এখানে তুমি যদি দেখো তরল থেকে কঠিন হলে আয়তন বেড়ে যায় না অর্থাৎ কমে যায়, বরফ কিন্তু হবে না। তাহলে কি হবে, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, বিসমাথের মধ্যে তোমাকে একটা অ্যান্সার করতে হবে। অপশন এ, এটা কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন WBP তে। সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এমন এক ধাতু যেখানে আমরা দেখব যে তরল থেকে কঠিন হলে আয়তন কমে যায়, তরল থেকে কঠিন হলে আয়তন কমে যায়। তো গলন এবং কঠিনীভবনে আয়তনের পরিবর্তন হয়। কোনো পদার্থ আছে তরল থেকে কঠিন হলে আয়তন বাড়ে, কিছু আবার কমে। এই জিনিসটা ফিজিক্যাল সায়েন্সে তুমি এই চ্যাপ্টারে পাবে, পদার্থের অবস্থান্তর, অবস্থার পরিবর্তনে কি কি ঘটনা ঘটে। তো এখানে যে পয়েন্টটা আছে দেখো, কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হলে ওর আয়তন কিছু কমে যায়, এটা স্বাভাবিক। তরল থেকে কঠিন হলে ওর আয়তন কিছু কমে যায়, আবার কঠিন থেকে তরল হলে আয়তন বাড়ে। অর্থাৎ কঠিন, অর্থাৎ অ্যালুমিনিয়ামটা কঠিনটা তুমি যদি আগুনে তাপ দিয়ে গলিয়ে ফেলো সেটা আয়তন বাড়বে, এটা ইন জেনারেল স্বাভাবিক। কিন্তু ব্যতিক্রম দেখো, বরফ, বিসমাথ, ঢালাই লোহা, অ্যান্টিমনি, পিতল ইত্যাদি কঠিন থেকে তরল করলে আয়তন কমে যায়, অর্থাৎ তরল থেকে কঠিন হলে আয়তন বাড়ে। তো এই পয়েন্টটা কিন্তু তোমরা একটু নোট করে নিতে পারো। এই ব্যতিক্রম সবগুলো অপশনে আছে দেখো, বরফ, অ্যান্টিমনি, বিসমাথ এগুলো হচ্ছে ব্যতিক্রম। ইন জেনারেল কি কঠিন পদার্থ লোহা, অ্যালুমিনিয়াম, তামা এগুলো কঠিন থেকে তরল করলে আয়তন বাড়ে, আর এটাকে জমিয়ে ফেললে অর্থাৎ তরল থেকে কঠিনে করলে আয়তন কমে যায়। ব্যতিক্রম এইগুলো। আরেকটা পয়েন্ট তোমরা মনে রাখবে যে গলনাঙ্কের উপর চাপের প্রভাব। গলনাঙ্কের উপর চাপের প্রভাব কি? চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক বাড়ে, চাপের পরিবর্তনে গলনাঙ্ক পরিবর্তিত হয়। যেসব পদার্থ কঠিন থেকে তরল হওয়ার সময় আয়তনে বাড়ে তাদের ক্ষেত্রে একটা কেস, কঠিন থেকে তরল হলে আয়তন যাদের বাড়ে যেমন তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয়, চাপ যদি বাড়াও তাহলে গলনাঙ্ক বেড়ে যায়। কারণ চাপ বাড়ালে পদার্থের আয়তন বৃদ্ধিতে বাধা পায়, গলনাঙ্ক বেড়ে যায়। কিন্তু যেসব কঠিন পদার্থ যেমন আমরা দেখেছি বরফ, বিসমাথ, ঢালাই লোহা, পিতল, এদের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। যদি চাপ বাড়াও গলনাঙ্ক এদের কমে, চাপ বাড়াও গলনাঙ্ক কমে যায়। এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক 0.0073 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। কোশ্চেন নাম্বার 5, ইতিহাস থেকে প্রশ্ন বলছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয় মনে আছে তোমাদের? তো এই যে রাউন্ড টেবিল কনফারেন্স, গোল টেবিল বৈঠক, এটা তিনটি হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1930, 31, 32। তাহলে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স এটা হয় 1931 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক যেখানে জাতীয় কংগ্রেস যোগ দিয়েছিল, প্রথম গোলটেবিল বৈঠকে যোগ দেয়নি, তারপর গান্ধীর সঙ্গে আরো চুক্তি হলো, তারপর গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গিয়েছিল। যদিও দ্বিতীয় গোলটেবিল ব্যর্থ হয়, তৃতীয় গোলটেবিলে আবার জাতীয় কংগ্রেস যোগ দেয়নি। এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক গান্ধীজি কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিল। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। এই গোলটেবিল বৈঠক তিনটাই কিন্তু হয়েছিল লন্ডনে। তেজ বাহাদুর সাপ্রু, ডক্টর বি.আর. আম্বেদকর তিনটি গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 6, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে। হলদিঘাটের যুদ্ধ কবে হয় বলো? অপশন এ 1676, অপশন বি 1576, অপশন সি 1584, অপশন ডি 1566। বলো এখানে উত্তর কি হবে? হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়?
বলো। তো রানা প্রতাপ তার সঙ্গে আকবর মুঘল বাহিনী তাদের যুদ্ধ হয়। তো হলদিঘাটের যুদ্ধে মুঘল সম্রাট আকবর জয়লাভ করে 1576 সালে এই যুদ্ধটা হয়। 1576 এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 7, উত্তরপ্রদেশে ভক্তিবাদ প্রচার করেছিলেন কোন ব্যক্তি? তো ভক্তিবাদ সুফিবাদ মধ্যযুগে আমরা এই চ্যাপ্টারটা পাই এবং পড়িয়ে থাকি। ভক্তিবাদ, ভক্তি শব্দের অর্থ হচ্ছে ভজন। ভক্তি শব্দটা এসেছে ভজন থেকে। ভক্তিবাদের মূল উদ্দেশ্য ঈশ্বরের সঙ্গে পরমাত্মার সঙ্গে আত্মার মিলন, অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ভক্তিবাদের মূল ধর্ম বা বৈশিষ্ট্য বা উদ্দেশ্য। ভক্তিবাদ অর্থাৎ একটা উদারীকরণ। হিন্দু ধর্মীয় দর্শন থেকে এটা এসেছিল। ভক্তিবাদ প্রথম দক্ষিণ ভারতে শুরু হয়, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে নিয়ে আসেন রামদাস। ভক্তিবাদ আমরা প্রথম যদি ভক্তিবাদ প্রচারক দেখি যার নাম আসে রামানুজ, ম্যাথামেটিশিয়ান রামানুজন নয়, রামানুজ। ঠিক আছে, রামানুজের কি ধরা হয় যে ভক্তিবাদ আন্দোলনের প্রবক্তা। তো তারপর এই ভক্তিবাদ দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব, পশ্চিম সব দিকে ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশ, এখানে সুরদাস নামক ব্যক্তি, তোমরা নাম শুনবে সুরদাস, ইনি সুরসাগর সুরওয়ালি রচনা করেছেন। সুরদাস এই ভক্তিবাদ প্রচার করেন উত্তরপ্রদেশে। মনসা মঙ্গল কাব্যটি রচনা করেছিলেন কে? মনসা মঙ্গল রচনা করেছেন কে? রায়গুণাকার ভরতচন্দ্র, শ্রী করনন্দী মাধবাচার্য, বিপ্রদাস। কোশ্চেন নাম্বার 8, এখানে উত্তর কি হবে? মনসা মঙ্গল এর রচনা করেছেন অপশন ডি বিপ্রদাস, কবি বিপ্রদাস। এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9, পিতল এটি কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? কোন কোন ধাতু দ্বারা এটি তৈরি হয়েছে? পিতল একটি সংকর ধাতু এবং পিতল কি কি দিয়ে তৈরি? তামা নিকেল দস্তা, নিকেল দস্তা, তামা নিকেল তামা দস্তা। এখানে তোমাদের কনফিউশন হবে না, যেহেতু টিন নেই। তামা কনফার্ম, টিন থাকলে তোমাদের গন্ডগোল হতো। তামা টিনে হচ্ছে ব্রঞ্জ, আর তামা দস্তা এটা হচ্ছে পিতল। তামার সংকেত সিইউ, দস্তা মানে জেডেন, আর ব্রঞ্জ এটা হচ্ছে তামার সঙ্গে টিন। কাঁসা সেটাও তামা টিন। কোশ্চেন নাম্বার 10, মানব দেহের কোন অঙ্গকে জার্মান চিরুনি বলা হয়? মানব দেহের কোন অঙ্গকে জার্মান চিরুনি বলা হয়? পায়ের আঙ্গুল, মাথার খুলি, হাতের আঙ্গুল নাকি বক্ষ পিঞ্জর? পরীক্ষা আসা প্রশ্ন। জার্মান চিরুনি হচ্ছে এই হাতের আঙ্গুল, ঠিক আছে, এটাকেই বলা হয় জার্মান চিরুনি। অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 11, বলো যে কোন বৌদ্ধ সম্মেলনে হিনজান মহাযান উদ্ভব হয়? হিনজান মহাযান এটা বৌদ্ধদের একটা ধর্মীয় ভাগ। বৌদ্ধ ধর্মের মধ্যে দুটো শাখা তৈরি হয়, হিনজান এবং মহাযান। একদল নিরাকার বুদ্ধের নীতিতে বিশ্বাসী ছিল, অর্থাৎ বৌদ্ধর যে কথা, তার বাণী, ঠিক আছে, তার জীবন যাপন, সেগুলো নিয়ে বিশ্বাসী ছিল। নিরাকার মানে গৌতম বুদ্ধের মূর্তি পূজা করছে না তারা, তারা ছিল হিনজান। আর একদল ছিল মহাযান, যারা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি পূজা করত, তাদেরকে মহাযান বলা হতো। এবং আরো অনেক বিষয় ছিল, আমি তো সংক্ষেপে একটা দুটো কথা বললাম। তো হিনজান মহাযান উদ্ভব হয় চতুর্থ সম্মেলন। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? কাশ্মীর বা মতান্তরে জলন্ধর, কুষাণ সম্রাট কনিষ্কের আমলে হয়। কোনো মতে 78 খ্রিস্টাব্দে বা কোনো মতে প্রথম শতকেই হয়েছিল তার রাজত্বকালে। তো চতুর্থ সম্মেলন এটা হয়েছিল কনিষ্কের সময়, এবং এখানেই কিন্তু হিনজান মহাযান দুটো শাখায় বৌদ্ধরা ভাগ হয়ে যায়। মহাযানটা বেশি জনপ্রিয়তা পায়, ঠিক আছে, মহাযানটাই বেশি জনপ্রিয়তা হয়। কোশ্চেন নাম্বার 12,
রড কোষ গঠনে কোন ভিটামিন সাহায্য করে? কোন ভিটামিন সাহায্য করে রড কোষ গঠনে? ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি12। এই রড কোষ এবং কোন কোষ চোখের মধ্যে আছে আমাদের? আমরা জানি আমাদের রাতকানা হয় ভিটামিন এর অভাবে। তো ভিটামিন এ আমরা দেখব যে এটা রড কোষ গঠনে সাহায্য করে। এই রড কোষের অভাবে রাতকানা হয়, রাতকানা রোগ হয়, অর্থাৎ রাতে দেখতে পায় না। তো এটা মূলত ভিটামিন এর অভাবে আমরা বলে থাকি। এই তো ভিটামিন এর অভাবে রড কোষ গঠন হয় না। ভিটামিন এর অভাবে রড কোষ ঠিকঠাক গঠন না হলে রাতকানা হয়। আর আরেকটা কোষ আছে, তার নাম কোন কোষ, এটাও চোখে আছে। এই কোন কোষের অভাবে যে সমস্যা হয়, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস হয়। কোশ্চেন নাম্বার 13, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস বলা হয়? কোন অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয়? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। অ্যাকোয়াফর্টিস বলা হয় কোন অ্যাসিডকে? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, নাইট্রিক অ্যাসিড, HNO3। তেজি জল অ্যাকোয়াফর্টিস বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড কে মিউরিয়েটিক অ্যাসিডও বলা হয়। সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় বা অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। সংকেতগুলো কি? CH3, COOH, HCl, H2SO4। উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, কারণ ইলেকট্রনের কি ঘটনা ঘটে? ঘনত্ব হ্রাস পায়, অনুপ্রবাহ গতি বৃদ্ধি পায়, অনুপ্রবাহের বেগ হ্রাস পায়, সংঘর্ষ বেড়ে যায়। আমরা জানি কোনো পরিবাহী, ধরো একটা তামার তার দিয়ে কারেন্ট যাচ্ছে, উষ্ণতা যদি বাড়িয়ে দিই সেই তারের রোধ বা বাধাটা বেড়ে যায়। তো এই বাধাটা কেন হয়? তো সেখানে আমরা জানি যে প্রত্যেক পদার্থের একেবারে ভাঙতে ভাঙতে যদি যায় আমরা পরমাণু পাবো, সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। মূলত ইলেকট্রন চলাচলটাকেই আমরা বলি যে ইলেকট্রন স্রোতটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। তো এই তড়িৎ প্রবাহ উষ্ণতা বৃদ্ধি করলে রোধটা বেড়ে যায়, কারণ ইলেকট্রনের মধ্যে ধাক্কাধাক্কি বেড়ে যায়, সংঘর্ষ হয়, যার ফলে ঠিকঠাক যেতে পারে না, রোধটা বেড়ে যায়, বাধাটা বেড়ে যায়। অপশন ডি। তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক কি? তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক কি? হার্জ, ওহম, রেম, পাস্কাল। তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক কি? দেখো, তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুরি এবং বেকারেল। সিজিএস একক কুরি, এসআই একক বেকারেল, সেটা তেজস্ক্রিয়তা। আর এখানে হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ শক্তি, এর একক হচ্ছে রেম। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, ওহম হচ্ছে রোধের একক, পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। ওকে, রেম এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 16, মামস এটি কি ঘটিত রোগ? ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক? মামস এটি কি ঘটিত রোগ? উত্তর কি হবে? মামস এটি কি ঘটিত রোগ? সঠিক উত্তর এখানে হবে এটি একটি ভাইরাস ঘটিত রোগ, অপশন এ। অশোকের লিপি, কোশ্চেন নাম্বার 17 বলছে অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপি যেটাকে আমরা বলছি, এর পাঠোদ্ধার করেন কে? সালটা কত? এটাও সালটা কিন্তু পরীক্ষা আসে। সালটা হচ্ছে 1837 সালে অশোকের শিলালিপি, যেটাকে আমরা ব্রাহ্মী লিপিও পাচ্ছি, সেখানে পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছেন। কোশ্চেন নাম্বার 18, রক্তচন্দন বা রেড স্যান্ডার্স নামক স্থানীয় গাছের প্রজাতিটি নিম্নলিখিত কোন ভারতীয় ভূপ্রাকৃতিক বিভাজনের মধ্যে সীমাবদ্ধ? পূর্ব ঘাট পর্বত, পশ্চিম ঘাট পর্বত, গাঙ্গেয় সমভূমি নাকি হিমালয় পর্বত? লাল চন্দন বা রক্তচন্দন এটাকে বলা হয়, যেটা খুব দামি একটা কাঠ। এটা কোন স্থানে আমরা পাই? পশ্চিম ঘাট পর্বত, পূর্ব ঘাট, গাঙ্গেয় সমভূমি, হিমালয় পর্বত অঞ্চল।
সঠিক উত্তর আমরা কি করব এখানে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, পূর্বঘাট পর্বত। ফুতুয়াই ফিরোজ শাহী গ্রন্থটি কার রচনা? ফুতুয়াই ফিরোজ শাহী গ্রন্থটি কার রচনা? জীবন বতুতা, জিয়াউদ্দিন বারনী, মোহাম্মদ ইসামি, মোহাম্মদ সামি, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর কি হবে? একটা বই আছে, তার নাম হচ্ছে তারিখ ই ফিরোজ শাহী। তারিখ ই ফিরোজ শাহী, এটা কে লিখেছেন? তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি লেখক হচ্ছে জিয়াউদ্দিন বারনী। আর ফিরোজ শাহ তুগলক তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে ফুতুয়াই ফিরোজ শাহী। ইবন বতুতার লেখা গ্রন্থ হচ্ছে কিতাবুল রেহেলা। কোশ্চেন নাম্বার 20, কোন সালে ভারতের সংবিধানে অষ্টম তফসিলে 4টি ভাষা বুড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি যোগ করা হয়েছিল? বলো। ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কটি? 22টি। 22টি স্বীকৃত ভাষা আছে এবং এই 22টি ভাষার মধ্যে বাংলা একটা ভাষা, উর্দু একটা ভাষা, বুড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এগুলো একটা একটা ভাষা, হিন্দি একটা ভাষা, ইংরাজি কিন্তু নেই। ওকে, আরো অনেক রয়েছে, কোঙ্কনি, নেপালি, মণিপুরি, সংস্কৃত। তো এই অষ্টম তফসিলে ভাষা নিয়ে কথা বলা হয়েছে এবং টোটাল 22টি ভাষা আছে। এই 22টি ভাষার মধ্যে এই লাস্ট 4টি ভাষা বড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি যুক্ত হয় 2003 সালে। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের যে সমস্ত ব্যাচ আমরা শুরু করছি, ডাব্লিউবিপির একটা একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের একটা ব্যাচ শুরু হচ্ছে, এছাড়া আরো অনেক ব্যাচ রয়েছে। তোমরা যদি চাও অবশ্যই যুক্ত হতে পারো ব্যাচে। কোশ্চেন নাম্বার 21, এক্স রে এটা হলো কি? এক্স রশ্মি। এক্স রশ্মির আবিষ্কারক কে? বিজ্ঞানী উইলিয়াম রনজেন। বিজ্ঞানী উইলিয়াম রনজেন এই রশ্মি আবিষ্কার করেছিল, নাম অজানা ছিল, এক্স ধরে নিয়েছিল। ঠিক আছে, তো এক্স রে এটা কি ধরনের রশ্মি? এটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, কম শক্তি সম্পন্ন ইলেকট্রন, উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, উচ্চ শক্তি সম্পন্ন তরঙ্গ। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে বলবে। এক্স রে এটা কিন্তু হাড় ভেদ করতে পারে না, এটি একটি উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স রে হাড় ভেদ করতে পারে না। যদি কোথাও ধরো পা মচকে গেছে, তোমাকে ডাক্তার লিখলো এক্স রে করে আনো, তো সেখানে যদি কোথাও ফাটল ধরে বা ভেঙে যায়, এক্স রে করলে ওই জায়গা দিয়ে পাস করে যাবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ হাড়ে ফাটল ধরেছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, চোখ পরিষ্কার করার জন্য এখানে কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? অক্সালিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, নাকি কোনোটি নয়? চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে বোরিক অ্যাসিড। একটা দ্রবণে লাল লিটমাস পেপার ডোবালে যদি পরিবর্তিত হয়ে নীল হয়ে যায়, তাহলে দ্রবণটি কি হবে? ক্ষার হবে, লবণ হবে, অ্যাসিড হবে, নাকি কোনোটি নয়? লাল লিটমাস পেপার ডোবালে যদি বর্ণ পরিবর্তন হয়ে নীল হয়, লাল থেকে নীল হয়ে যায়, তাহলে সেটি কি হবে? অ্যাসিড, ক্ষার, লবণের মধ্যে কি হবে? সঠিক উত্তর এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে, ক্ষার, বেস। ঠিক উল্টোটা, নীল লিটমাস লাল হলে সেটা অ্যাসিড। কোশ্চেন নাম্বার 24, প্রার্থনা সমাজ। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 24, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা আমরা প্রশ্ন পেয়ে থাকি পরীক্ষায়। উত্তর হবে 1867 সালে। প্রতিষ্ঠাতাকে? আত্মারাম পান্ডুরঙ্গ। আর্য সমাজ 1875, দয়ানন্দ সরস্বতী। জ্যোতিবা ফুলে 1873, সত্য সাধক সমাজ। 1880, নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন গড়ে তোলে। কোশ্চেন নাম্বার 25, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? ভারতবর্ষের প্রথম বিপ্লবী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে
আমাদের বাংলা থেকে প্রথম বিপ্লবী সংগঠন হচ্ছে অনুশীলন সমিতি, যেটা প্রতিষ্ঠিত হয় 1902 সালে। এবং প্রমথনাথ মিত্র, এখানে প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি অপশন সিপি মিত্র, সতীশচন্দ্র সামন্ত তারা ছিল এর প্রতিষ্ঠাতা। কোশ্চেন নাম্বার 26, আমজাদ আলী খান কোন ধরনের বাদ্যযন্ত্রের শিল্পী? বলো, এই ছবিটা হচ্ছে সেই বাদ্যযন্ত্রের ছবি। এটা কিসের ছবি? বাঁশি নিশ্চয়ই হবে না, তবলা হবে না, শরৎ সানাই। তো এটা কি? আমজাদ আলী খান, এটি হচ্ছে শরৎ। তিনি শরৎ বাদক উস্তাদ আমজাদ আলী খান। কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? বলো, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? কুচিপুড়ি একটা বিখ্যাত ক্লাসিক্যাল ড্যান্স। এর উৎপত্তি কোন রাজ্যে বা কোথায় জনপ্রিয়? উত্তর কি হবে? কুচিপুড়ি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতনাট্যম তামিলনাড়ু, মোহিনীআট্টম কেরালা, কথাকলি কেরালা, আসাম হচ্ছে সত্রিয়া। ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব? বলো, ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওনাম হচ্ছে কেরালার একটা বিখ্যাত উৎসব, ওনাম। পদ্মভূষণ প্রাপ্ত তোমার আলারমেল ভ্যালি কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পী বা কোন নৃত্যের সাথে তিনি সম্পর্কিত? শাস্ত্রীয় নৃত্যশিল্পী তিনি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? মোহিনীআট্টম, ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি। এখানে উত্তর আমরা কি করব প্রত্যেকে? আলারমেল ভ্যালি তিনি হচ্ছেন অপশন নাম্বার বি, ভারতনাট্যমের জন্য জনপ্রিয়। ভারতনাট্যমের জন্য বেশ কয়েকটা জনপ্রিয় নাম আমরা যদি দেখি, মীনাক্ষী সুন্দরম পিল্লাই, টি বালা সরস্বতী, লক্ষ্মী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, শান্তা রাও, আলারমেল ভ্যালি প্রমুখ। কোশ্চেন নাম্বার 30, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা আজকে তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। টোটাল 30 কোশ্চেন এখানে ছিল। তোমরা এই 30-এ কত পাচ্ছ কমেন্ট করে জানাবে। আমাদের সেশন এখানে এন্ড হচ্ছে। আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় 3টে চ্যানেলে কিন্তু আমরা করিয়ে থাকছি এখন, যেহেতু অনেক পরীক্ষার ব্যাচ করাই, কিছু কিছু সেকশন করে দেওয়া হয়েছে, নয়তো ক্লাসগুলো পেতে তোমাদের অসুবিধা হয়। 3টে চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট। সাবস্ক্রাইব করে রাখো, কাজে লাগবে। TWS একাডেমি অ্যাপ, যেখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাসগুলো করাচ্ছি, প্রয়োজন হলে অবশ্যই জয়েন করবে। তো আজকে সেশন এখানে এন্ড করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।